আমরা আবার ফিরে যাই, ধরেন আমি সেন্টেন্স লিখলাম দ্য রিভার ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমি ইন ফ্রন্ট অফ মাই হাউজের নিচে দাগ দিয়ে দিলাম। প্রথম থেকে আবার বলি, এটা একটু জটিল, একটা মাথা ঠান্ডা করে বুঝতে হবে। আসলে ইন ফ্রন্ট অফ মাই হাউস কোন ফ্রেজ ছিল? প্রিপোজিশনাল ফ্রেজ। নাউনের পরে বসে রিভার, এই নাউনের পরে ইন ফ্রন্ট অফ মাই হাউস বসেছে, তাহলে এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দেখেন লাস্টের সেন্টেন্সে রিভার বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। প্রশ্ন করি নদীটি কোথায়? ভার্বকে আমি প্রশ্ন করলাম হোয়ার দিয়ে। নদীটি কোথায়? নদীটি আমার বাড়ির সামনে। এখন ইন ফ্রন্ট অফ মাই হাউস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। এই কনসেপ্টগুলোই আমাদেরকে নিতে হবে। যদি না বুঝেন, দেখেন খেয়াল করেন যে ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমরা আরেকটা উদাহরণ দিয়ে দিই, লেকচার কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। ধরেন আমি বললাম একদম সহজভাবে, এই কনসেপ্টগুলো খুবই সহজভাবে নিতে হবে, খুব সহজভাবে নিতে হবে, তাহলেই আপনি শিখতে পারবেন। ধরেন আপনাকে বলা হলো অফ দ্য ওয়ার্ল্ড, কিছুই নেই, বাক্য টাক্য কিচ্ছু নেই, একটা শব্দগুচ্ছ লিখেছি। এটা কোন ফ্রেজ? অফ দ্য ওয়ার্ল্ড কি দিয়ে শুরু হলো? প্রিপোজিশন দিয়ে। একবারই বলে ফেলতে পারবেন এটা ভাই প্রিপোজিশনাল ফ্রেজ। এবার বলি দ্য পোর পিপল অফ দ্য ওয়ার্ল্ড আর ডিপ্রাইভড। এবার যদি বলি অফ দ্য ওয়ার্ল্ড, এটা কোন ফ্রেজ? কার পরে বসেছে? পোর পিপল, নাউনের পরে বসেছে, তাহলে অফ দ্য ওয়ার্ল্ড এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার যদি বলি দ্য পোর পিপল আর ডিপ্রাইভড, গরিবেরা বঞ্চিত। কোথায় বঞ্চিত? অফ দ্য ওয়ার্ল্ড। তখন অফ দ্য ওয়ার্ল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। দ্য পোর পিপল সাবজেক্ট আর ডিপ্রাইভড ভার্ব, তাহলে দ্য পোর পিপল সাবজেক্ট আর ডিপ্রাইভড হচ্ছে ভার্ব। ভার্বকে প্রশ্ন করলাম কোথায় বঞ্চিত? পৃথিবীতে। জায়গা বোঝাচ্ছে কোথায়? হোয়ার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অফ দ্য ওয়ার্ল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এরকম করে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু খুব তার চরিত্র চেঞ্জ করে ফেলে। প্রিপোজিশনাল ফ্রেজের এত রূপান্তর ঘটে। প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আমরা আরেকবার বলি। প্রিপোজিশনাল ফ্রেজ কি পাবো আমরা? প্রিপোজিশন দিয়ে শুরু হবে এমন একক শব্দগুচ্ছ হবে, ঠিক আছে? একক শব্দগুচ্ছ ব্যবহার হবে, অথবা দুটো প্রিপোজিশন দিয়ে ঘেরা শব্দগুচ্ছ ব্যবহার হবে। কিন্তু তার অবস্থানগুলো যদি আমরা লিখে ফেলি, আমরা দেখেন সেন্টেন্স দিয়ে, I met the headmaster on behalf of the students। আপনাকে যদি বলা হয় অন বিহাফ অফ এর নিচে দাগ দিয়ে দিলাম, এটা কোন ফ্রেজ? দুটো ভাবে নির্ণয় করতে পারেন। প্রিপোজিশন দিয়ে শুরু, অন, প্রিপোজিশন দিয়েই শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। আবার দেখেন দ্য হেডমাস্টার কে ছিল? নাউন। দ্য স্টুডেন্টস কে ছিল? নাউন। নাউনের সাথে নাউনের সংযোগ করেছে প্রিপোজিশনাল ফ্রেজ এটা। আমরা যদি বলি, ধরেন আপনাকে বলা হলো উইথ গ্রেট ভায়োলেন্স, এটা কোন ফ্রেজ? কিছুই লিখি নাই, শুধু একটা শব্দগুচ্ছ লিখেছি। এটা কোন ফ্রেজ? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবার বলি, ধরেন সেন্টেন্স লিখলাম দ্য স্টর্ম uprooted the tree with great violence,
ভায়োলেন্স। এই উইথ গ্রেট ভায়োলেন্সের নিচে বোল্ড করে দিলাম, দ্য স্ট্রং সাবজেক্ট আপরুটেড, কি আপরুট করেছিল, উপড়ে ফেলেছিল কি গাছ, কিভাবে উপড়ে ফেলেছিল, উইথ গ্রেট ভায়োলেন্স। এই যে ভার্বকে ব্যাপক সহিংসতার সাথে খুব জোরালোভাবে উপড়ে ফেলেছিল, তাহলে এই যে ভার্বকে যে মডিফাই করেছে কিভাবে, হাউ এর উত্তর দিচ্ছে। এখন এই অংশটাকে আমরা বলে ফেলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এরকম করে আমরা যদি লিখি অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু খুবই নর্মালি, খুবই একেবারেই কোরিলেটেড হয়ে যাচ্ছে। প্রিপোজিশনাল ফ্রেজ র্যান্ডমলি আমরা দেখে ফেলেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজে উত্তীর্ণ হচ্ছে। আমি যদি বলি ইন দ্য রুম, কোন ফ্রেজ বলে ফেলেন, কিছুই লিখি নাই, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন যদি বলি হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম, এটা কোন ফ্রেজ, দেখেন হি সাবজেক্ট, এটা ভার্ব, সে কোথায়, রুমে আছে, তাহলে এই ইন দ্য রুমই এখন জায়গা বোঝাচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। সো প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখতে পারতেছেন বাক্যে কিভাবে তার রূপ চেঞ্জ করতেছে। সো নর্মালি আমরা আসলে এটাকে মুখস্থ করব না, বাক্যের অবস্থান দেখে আমাদেরকে কনসেপ্টটা নিয়ে নিতে হবে। কনসেপ্টটা আমরা যদি নিয়ে ফেলতে পারি তাহলেই নর্মালি আমরা সেটাকে খুব সহজেই রূপ দিতে পারবো, নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি বলি সবগুলোকে নিয়ে নাউন ফ্রেজের অবস্থানগুলো যদি আপনি ক্লিয়ার করেন, তবে নাউন ফ্রেজ যখন ভার্বের আইএনজি দিয়ে হয় সেটা জেরান্ড ফ্রেজে রূপান্তর হতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজের একটাই জায়গা বলেছি, সেটা নাউনের পরে, এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু তার অবস্থানগুলো নিয়ে সবসময় দেখতে হবে বাক্যের কি হতে পারে। ভার্বকে যখন হাউ, হোয়েন এবং হোয়ার এবং সাথে হোয়ারে উত্তর দিতে পারে। এছাড়া অ্যাডভার্বিয়াল ফ্রেজ কারণ, ফলাফল বোঝাবে, উদ্দেশ্য বোঝাবে, শর্ত বোঝাবে, তুলনা বোঝাবে। নর্মালি আপনাকে যদি প্রশ্ন করা হয়, দেখেন খেয়াল করেন, এই কনসেপ্টটা নিয়েও আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট অ্যারাইজ হয়ে যায়। আমি যদি লিখি টু see the exhibition, to see the exhibition, এটাকে আপনি কোন ফ্রেজ বলবেন, কিছুই নাই, ধরেন আমি বললাম কোন ফ্রেজ, এটা বাক্যে এখনো যোগ করি নাই, তাহলে টু প্লাস ভার্বকে আমরা কি বলি, ইনফিনিটিভ, সি ভার্বের বেস ফর্ম, তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ, অথবা যে ইনফিনিটিভ ফ্রেজ সে নাউন ফ্রেজ। কিন্তু বাক্যে যদি লিখি উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, টু সি দ্য এক্সিবিশন, টু সি দ্য এক্সিবিশন, এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। এটা নিয়ে পেঁচানোর কিছু নাই, এটা নিয়ে কনফ্লিক্ট থাকার কিছু নাই, এটা নিয়ে পাজেল থাকার কিছু নাই। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, আমাদের যাওয়ার উদ্দেশ্য কি ছিল, এক্সিবিশন দেখা, প্রদর্শনী দেখা, এই যে উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে আমরা টু সি দ্য এক্সিবিশন, এটা ইনফিনিটিভ ফ্রেজ থেকে কনভার্ট হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এই কনসেপ্টগুলোই আমাদেরকে কাজে লাগাতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজের সবচেয়ে বৈচিত্র্য, অন্যান্য সকল ফ্রেজকে আমরা দেখে ফেলেছি কিভাবে নর্মালি আমরা যদি লিখি টু সি মি, তাহলে এটা কোন ফ্রেজ, টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে, আপনি বলে ফেলবেন এটা ভাই ইনফিনিটিভ ফ্রেজ। আবার যদি বলি হি কেম, সে এসেছিল, টু সি মি, আমাকে দেখার জন্য, কেন এসেছিল, উদ্দেশ্য বোঝাচ্ছে। এখন টু সি মি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নেই। এটাকে আমি অনেক বইতে দেখেছি নাউন ফ্রেজ বলে চালাই দিছে, বাট কোনো অথেন্টিক সোর্স আসলে এটার জন্য আমার কাছে মনে হয় না যে আছে এরকম। আমরা সবচেয়ে নর্মালি একটা জিনিস চিন্তা করবেন, এই ফ্রেজ নিয়ে সব থেকে ভালো যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে এইচএসসির বোর্ডের বইতে। এইচএসসির বোর্ডের সেকেন্ড পেপার, বাংলাদেশের 90% স্টুডেন্ট জানেই না এইচএসসির বোর্ডের একটা সেকেন্ড পেপার আছে। সেকেন্ড পেপার বলতেই মনে করে, ঠিক আছে, আমরা ব্যাংক বলেন, বিসিএস বলেন, অ্যাডমিশন বলেন, আলটিমেটলি এই সিলেবাসটা কি, এই সিলেবাসটা এইচএসসির বোর্ডের সেকেন্ড পেপারের যে সূচিপত্র আছে সেটাই সিলেবাস, সেটা থেকে এর বাইরে থেকে কখনো কোশ্চেন হয় না। আমরা দুনিয়ার উল্টাপাল্টা বিভিন্ন নাম না জানা অনেক ধরনের বই পড়ে থাকি। সো নর্মালি, এবং সেখানে ইংরেজিকে বাংলাদেশে এত পরিমাণ পোস্টমর্টম হয়েছে যেটা আসলে ইংরেজির অরিজিন থেকে হারাই গেছে।
এটা হচ্ছে সব থেকে বোঝানোর স্বার্থে অনেকে অনেক ব্যবহার করে, এটাও তাদেরকে সাধুবাদ জানাই যে নর্মালি বোঝানোর স্বার্থে অনেক ব্যাখ্যা চলে আসে, বাট এটার আদৌ অথেন্টিক সোর্স আছে কিনা। তো সবাই খেয়াল করবেন, সবাই মনে রাখবেন, এইচএসসির বোর্ডের বই, বোর্ডের সেকেন্ড পেপার, এইচএসসির বোর্ডের সেকেন্ড পেপার বাজারেও খুব রেয়ার হবে, খুঁজে নিতে হবে আপনাকে। এইচএসসির বোর্ডের সেকেন্ড পেপারটা সবাই ম্যানেজ করে ফেলবেন। সো সব থেকে চমৎকার ব্যাখ্যা আছে। আমি যেটা বললাম কি, বাংলাদেশ 90 কি 95 আমরাই কি, আপনি দেখেন এইচএসসির বোর্ডের সেকেন্ড পেপার কি পড়েছেন? নবদূত, পাঞ্জেরি, লেকচার আর চৌধুরী হুসাইন, এর বাইরে কিন্তু সেকেন্ড পেপার জানেনই না বোর্ডের একটা বই আছে। তো একদমই সব থেকে চমৎকার ব্যাখ্যা রয়েছে এই বইটাতে, সব থেকে এত ভালো কনসেপ্ট আর নাই। এবং একেবারে আমার কাছে মনে হয় এটা আমরা বাইরের বই ফলো করি, টোফেলগুলো ফলো করি, অফিসিয়াল জিম্যাটেও ভালো ইয়াদে আছে, আমরা এটা ফলো করে থাকি। সো নর্মালি আমরা দেখেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভ্যারিয়েশনগুলো একটু ভালোভাবে দেখবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আসলে কীভাবে। সেই লেকচারটা যদি A to Z দেখেন মোটামুটি ফ্রেজের উপরে, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই 2+ ভার্ব ইনফিনিটিভ ফ্রেজ, এটা নাউন ফ্রেজ বলে আমি অনেক বইয়ের অ্যান্সার দেখেছি। আপনি ভার্বকে প্রশ্ন যখন উদ্দেশ্য বলে, ইনফিনিটিভ কেন উৎপত্তি হয়, ইনফিনিটিভ মানে কি, উদ্দেশ্য। সো সেটাকে আমরা অবশ্যই উদ্দেশ্য হলেই সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে কনসিডার করব।